কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরে ঘুরে আসুন গঙ্গার তীরে ঐতিহ্যবাহী এক জায়গা থেকে। এখানে আপনি ট্রেনেও আসতে পারেন কিংবা গাড়িতে লং ড্রাইভে। কিভাবে আসবেন, কি ঘুরে দেখবেন, কোথায় ভোগ প্রসাদ গ্রহণ করবেন, সবকিছুই রয়েছে আজকের ভিডিওতে। হালিশহর মানেই সাধন পীঠ। 1600 শতকের প্রথম দিকে এক আফগান সম্রাটের হাত ধরে প্রতিষ্ঠা হয় হাভেলি শহর, কালে কালে হালিশহর। হুগলি নদীর তীরে গড়ে ওঠে হালিশহরের বিভিন্ন দর্শনীয় স্থান। প্রথমেই জেনে নিই হালিশহরে আসলে আপনারা কি ঘুরে দেখে নিতে পারেন। সাধক রামপ্রসাদ ভিটে, বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক, রামপ্রসাদের স্নানের ঘাট, শ্রী নিগমানন্দ আশ্রম, রানী রাসমণি ঘাট। এছাড়া আপনারা নৌকা করে গঙ্গা ভ্রমণও করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। ওয়েলকাম টু মাই চ্যানেল চাইনিজ বক্স। ট্রেনে আসতে চাইলে শিয়ালদা বা হাওড়া থেকে চলে আসুন মেন লাইনের হালিশহর বা কাঁচরাপাড়া স্টেশন। ব্যান্ডেল লাইন থেকে আসলে চলে আসুন প্রথমে নৈহাটি স্টেশন। সেখান থেকে আপনারা 85 বাসও ধরতে পারেন বা সেখান থেকে ট্রেনে চলে আসতে পারেন হালিশহর বা কাঁচরাপাড়া স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই আপনারা অটো পেয়ে যাবেন। কাঁচরাপাড়া দিয়ে আসলে অটো করে নামবেন বাগমোড়, আর হালিশহর থেকে আসলে আপনারা টোটো ধরে নিতে পারেন। স্টেশন থেকে বেরিয়ে আপনারা একটা টোটো রিজার্ভ করে নিন সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। আজকে আমরা প্রথমেই যাব সাধক রামপ্রসাদ সেনের ভিটে বা রামপ্রসাদ ভিটেতে। বাসে আসলে নেমে পড়ুন রামপ্রসাদের ঘাট। যেদিকে রামপ্রসাদের ঘাট তার অপর দিকের রাস্তা দিয়ে আমরা চলে যাব রামপ্রসাদের ভিটা। 1720 সালে কবি রামপ্রসাদ সেন হালিশহরে জন্মগ্রহণ করেন। প্রায় 300 বছর আগে কবি যে সঙ্গীত রচনা করে গেছেন আজও তা সমানভাবে সমাদৃত। এখানে একটি বাঁধানো পুকুর রয়েছে, পুকুরের মধ্যে রয়েছে প্রচুর কচ্ছপ আর মাছ। সাধক রামপ্রসাদ নিজে হাতে কালী মূর্তি তৈরি করে নিজে পুজো করতেন। এবার জেনে নিই মন্দির কখন খোলা থাকে, কখন বন্ধ হয়, ভোগ প্রসাদই আপনারা কিভাবে পাবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মন্দির খোলে সকাল 7:30টায়, দুপুর 12টায় বন্ধ হয়। আবার খোলে বিকেল 3টে, রাত্রি 7:30টায় বন্ধ হয়। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত মন্দির খোলে সকাল 7:30টায়, দুপুর 12টায় বন্ধ হয়। আবার খোলে বিকেল 4টে ও মন্দির বন্ধ হয় রাত 8:30টায়। মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিল বাঁধার ব্যবস্থাও রয়েছে। রামপ্রসাদের ভিটেতে ভোগ গ্রহণ করতে চাইলে আপনাদের সকাল 9টা থেকে 10টার মধ্যে এসে কুপন কেটে নিতে হবে। এখানে রয়েছে সাধক রামপ্রসাদ সেনের কক্ষ। এখানে রয়েছেন মা রক্ষা কালী রূপে। প্রতি বছর 26শে জানুয়ারি এখানে বড় করে অন্নকূটের মেলা হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা ব্যবহার করা নিষেধ, বাইরে থেকে যতটা সম্ভব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখাচ্ছি আপনাদের পঞ্চবটী। প্রায় 450 বছরেরও পুরনো এই পঞ্চবটী। সাধক রামপ্রসাদ এখানে বসে সাধনা করতেন। এই পঞ্চবটিতেই দেবী বালিকা রূপে সাধক রামপ্রসাদকে বেড়া বাঁধতে সাহায্য করেন। মন্দিরের উল্টো দিকেই রয়েছে প্রচুর দোকানপাট, এখান থেকে আপনারা ফুল ডালা নিয়ে নিতে পারেন। এছাড়াও এখানে কচুরি বা ছোটখাটো খাবার দোকান রয়েছে। মন্দিরে পার্কিং এরও ভালো ব্যবস্থা রয়েছে। এটি হলো রামপ্রসাদের ঘাট। 1786 সালে শোনা যায় তিনি এখানেই মাকে মাথায় করে নিয়ে জলে ডুব দেন। এখানে না আসলে হালিশহর ঘোরা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন এবার আপনাদের নিয়ে যায় বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক বা ক্রেক পার্ক। পার্ক গঙ্গার পাড়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ অনেকটা জায়গা জুড়ে এই পার্ক। আপনারা এখানে চাইলে অনেকটা সময় কাটাতে পারেন। বাচ্চাদের খেলার জন্য প্রচুর রাইডস রয়েছে। এছাড়াও রয়েছে প্রচুর বসার জায়গা। পার্কের ধারে রয়েছে ক্যাফে। গঙ্গা দেখতে দেখতে রুফটপে বসে আপনারা খাবারও খেতে পারেন। সাধক রামপ্রসাদ সেন, রানী রাসমণি, নিগমানন্দ পরমহংস, মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরী থেকে আজু গোসাই অনেকই বিখ্যাত মনীষীদের বাস ছিল এই হালিশহর। হালিশহরে আসলে আপনারা কি ঘুরে দেখে নিতে পারেন তা এখানে দেওয়া রয়েছে। একসময় এখানে কুমোরদের হাট বসতো, তাই এর আরেক নাম কুমারহট্ট।
ক্রেক পার্কের পাশেই রামপ্রসাদের ঘাট আপনারা এখান থেকেও দেখতে পারবেন। এই ঘাট স্নানের ঘাট, এখানে চেঞ্জিং রুমও রয়েছে। বহু ইতিহাসের সাক্ষী হালিশহর। হালিশহরে আপনারা প্রচুর মন্দির দেখতে পাবেন। চলুন এরপর ঘুরে দেখে নিই আমাদের পরবর্তী জায়গা। ক্রেক পার্ক থেকে টোটোতে 5 মিনিট নিগমানন্দ আশ্রম। আজকে আমি চলে এসেছি শ্রী শ্রী পরমহংস নিগমানন্দ দেবের আশ্রমে। ভারতের একজন সদ্গুরু সাধু হলেন স্বামী নিগমানন্দ। তিনি শাক্ত ও বৈষ্ণবদের মিলন ঘটিয়েছিলেন। এখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। রয়েছে শ্রী শ্রী নিগমানন্দ দাতব্য চিকিৎসালয়। কোন কোন ডাক্তার বসেন এখানে তার একটা লিস্ট লেখা রয়েছে। আশ্রম বেশ বড় সড়ো, সাজানো গোছানো, ঘুরতে ঘুরতেই বেশ অনেকটা সময় কেটে যাবে। স্বামী নিগমানন্দ তখনকার নদিয়া জেলার কুতুবপুর গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করুন, জুতো বিনামূল্যে রাখা হয়। ওনার অনুগামীরা বিশ্বাস করেন যে তিনি 4টি ভিন্ন সাধনায় যথা তন্ত্র, যোগ, জ্ঞান এবং প্রেমে সিদ্ধি লাভ করেন। আশ্রম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। এখান থেকে সকালবেলা প্রসাদ নেওয়ার ব্যবস্থা রয়েছে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। এই ভেতরে ঠাকুরের সামনে বসে মন্ত্র জপ করা হয়। এইখানে বিভিন্ন দেবদেবীর ফটো রয়েছে। এখানে সকালের পুজোর প্রসাদ দেওয়া হলো। প্রসাদে ছিল কিছু ফল এবং খই মাখা। এখানে ভোগ প্রসাদ পাওয়া যায়, কুপন মূল্য 50 টাকা। সকাল থেকে কাউন্টারে কুপন দেওয়া হয়, 11টা অবধি পাওয়া যায়। 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত এখানে ভক্তদের সম্মিলনী রয়েছে। প্রতি মঙ্গল ও শুক্রবার এখানে ভক্তদের জন্য দরিদ্র নারায়ণ সেবা করা হয়। দুপুর 1:30টা থেকে শুরু হয়। সেই সময় কোনো রকম কুপন লাগে না। কুপনের মাধ্যমে ভোগ প্রসাদ গ্রহণ করানো শুরু হয় বেলা 12:40 থেকে। আমরাও কুপন কেটে নিলাম। আমরা আজকে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করব। 108 পরমহংস শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী মহারাজের প্রতিষ্ঠিত মন্দির। স্ত্রী বিয়োগের পরে তার সংসার জীবনে বৈরাগ্য জন্মায়। স্বপ্নাদেশে একটি মন্ত্রপাঠ এবং তার অর্থ অনুধাবন করার জন্য বামাখ্যাপার কাছে তিনি দীক্ষিত হন এবং পরমহংস উপাধি লাভ করেন। এখানে তার সরস্বতী মন্দির, গঙ্গা দেবীর মন্দির, তার স্ত্রী মহামায়ার মন্দির রয়েছে। এছাড়াও রয়েছে শিব মন্দির। নিচে রয়েছে গঙ্গা মাতার মন্দির আর শিবের মন্দির, আর ওপরে রয়েছে গণেশ মন্দির। মন্দিরটি খুব সুন্দরভাবে ছোট ছোট গাছপালা দিয়ে সাজানো গোছানো। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, এখানে পার্কিং এরও খুব ভালো ব্যবস্থা রয়েছে। পার্কিং এর জন্য আলাদা রকম কোনো টাকা লাগছে না। এখানে রয়েছে পঞ্চবটি জঙ্গল, সেখানেও সুন্দরভাবে বাগান রয়েছে। পার্কিং এর বেশ বড় জায়গা রয়েছে, আর তার সামনে দিয়ে এরকম পঞ্চবটি বাগান শুরু। এখানে রয়েছে সুধাংশু বালা প্রাইমারি স্কুল। 12:40 প্রায় বেজে গেছে। আমরা কুপন নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার ভেতরে ঢুকে খাওয়া দাওয়া হবে। বেঞ্চ পেতে তার উপরে স্টিলের থালায় খাওয়া হচ্ছে। আমরাও বসে পড়লাম একসাথে, সবাই এক একটা বেঞ্চে 5 জন করে। প্রথমেই অন্নপ্রসাদ দিলেন, তারপরেই আসলো ভাত, ডাল আর 2 রকমের সবজি। সবার শেষে দিল চাটনি এবং পায়েস।
খাওয়া দাওয়া শেষ করে যে যার হাতে নিজস্ব থালা নিয়ে উঠে বাইরে জল দিয়ে ধুয়ে এক জায়গায় রাখতে হবে। চলুন আপনাদের দেখাচ্ছি। এই কলেই থালা আর হাত ধুয়ে থালাগুলো রেখে দিতে হবে। চলুন এরপরে আমরা চলে যাই রানী রাসমণি ঘাট। এর জন্য যেতে হবে আমাদের বাগমোড়ে। টোটো ভাড়া নেবে 15 টাকা থেকে 20 টাকা। এই জায়গাটি হলো বাগমোড়। এখানে রয়েছে রানী রাসমণি ঘাট আর আপনারা দেখতে পাচ্ছেন পিতলের রানী রাসমণির মূর্তি। কলকাতা থেকে আপনারা গাড়ি নিয়ে আসলে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে চলে আসুন বুদ্ধপার্ক। বুদ্ধপার্ক থেকে বাদিকে এগিয়েই চলে যাবে বাগমোড়। বাগমোড় থেকেই রানী রাসমণি ঘাট আর রয়েছে আরেকটু এগিয়ে নিগমানন্দ আশ্রম, ক্রেক পার্ক। এবার আমি চললাম ফুচকা গ্রামে। এই গ্রামের প্রতিটা মানুষই ফুচকা বানান তার বাড়িতে এবং বাড়ির সামনেই যাদের দোকান রয়েছে। হালিশহর হলো রানী রাসমণির জন্মস্থান। এখানে যে মন্দির রয়েছে সেটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। গঙ্গার তীরে সুন্দর এই মন্দির আর মনোরম দৃশ্য। মন্দিরের বাইরে যে লাল হলুদের কাজ রয়েছে সেগুলোও দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি। এখানে নৌকা চড়ারও ব্যবস্থা রয়েছে। যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান একটা নৌকা বুক করে চড়তে পারেন। এবার আসি কি কি ফুচকা পাওয়া যায় এখানে। চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা, ভেটকি ফুচকা, চিজ, ম্যাঙ্গো, নানা রকমের ফুচকা পাওয়া যায় এখানে। আর প্রত্যেকটা ফুচকাই খেতে অসাধারণ হয়। কোন ফুচকার কত দাম, চার্ট সব দেওয়া রয়েছে। আমরা একসাথে কয়েকটা ফুচকা খেয়ে দেখে নিলাম। চলুন এখানে যে নৌকা চড়ার ব্যবস্থা রয়েছে সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।